আমাদের তার্কিকদের তাকিয়া রহমান নবম শ্রেণী, নাজিকা ওয়াসিফা তসিন নবম শ্রেণী, নাফিসা হাসান কুল দলনেতা। বিতর্কের কিছু নির্ধারিত নিয়মকানুন আছে। আমি প্রথমেই তার্কিকদের উদ্দেশ্যে বলছি যে বিতর্কের যে নিয়ম এগুলো অবশ্যই তোমরা মেনে চলবে। প্রত্যেক বিতর্কী 4 মিনিট করে সময় পাবে। 3 মিনিটে সতর্ক সংকেত এবং 4 মিনিটে চূড়ান্ত সংকেত দেওয়া হবে। সংকেত দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমাদের বক্তব্য বন্ধ করে তোমরা আসন গ্রহণ করবে। আমাদের এই সময় যিনি সমন্বয় করবেন তিনি আমাদের প্রিয় সহকর্মী সহকারী শিক্ষক জনাব আসাদুল্লাহ আল গালি। আসাদুল্লাহ আল গালি প্রত্যেক দলনেতা 2 মিনিট করে যুক্তি খণ্ডনের জন্য সময় পাবে। 1 মিনিট পর সতর্ক সংকেত দেওয়া হবে এবং 2 মিনিট যখন হবে তখন চূড়ান্ত সংকেত দেওয়া হবে। ফলাফল সংরক্ষণে আমাদের এই মূল পর্বের সঙ্গে এই বিতর্কের সঙ্গে আছেন তিনি আমাদের সহকর্মী ফরহাদ হোসেন। বিতর্ক অনুষ্ঠানটি এখনই শুরু হতে যাচ্ছে। প্রথমে পক্ষ দলের জৌরতুল হক প্রিয়া নবম শ্রেণী, তাকে মাইক্রোফোনে এসে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। অন্যের মানহীনতা নয়, মানসিকতার কারণে দেশীয় পণ্য আজ অবহেলিত। পক্ষ দলের জৌরতুল হক প্রিয়া। বহুদিন ধরে বহু প্রস্তুরে বহু ব্যয় করে বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয়নি চক্ষু মেলিয়া ঘর হতে শুধু 2 পাখি দিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। ঠিক যেন বিশ্বকবির কবিতার এই চরণগুলোর মতোই আমাদের জনসাধারণের একটি বৃহৎ অংশ বিদেশি পণ্যের অন্তর্ভয়ে আচ্ছাদিত হয়ে আজ দেশি পণ্যকে অকারণ উপেক্ষা করছে। আর ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে পণ্যের মানহীনতা নয়, মানসিকতার কারণেই আজ দেশীয় পণ্য অবহেলিত। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমার এবং আমার দলের পক্ষে এর অবস্থান। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে কিছু বলার সুযোগ দেওয়ার জন্য। আজকের প্রস্তাবে যেসব শব্দের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে সেগুলো হলো পণ্যের মানসিকতা, পণ্যের মানহীনতা, মানসিকতা, স্বদেশি পণ্য ও অবহেলিত। ISO BSDA কর্তৃক অনুমোদিত নয় এমন পণ্যই হলো মানহীন পণ্য। ব্যক্তির মনোভাব, বিশ্বাস বা কিছু সম্পর্কে ধারণা হচ্ছে মানসিকতা। আমাদের দেশের অর্থাৎ বাংলাদেশে উৎপাদিত পণ্যসমূহ হচ্ছে স্বদেশি পণ্য। যেসব বস্তু বা ব্যক্তির প্রতি অনিচ্ছা ও উদাসীনতার প্রকাশ পায় সেগুলোই হচ্ছে অবহেলিত। বিদেশি জিনিস তার নাম চলকানা হবে ফটফটা। যখন এদেশের মানুষ এই মানসিকতা লালন করছে ঠিক তখন আমিও আমার দল যুক্তি, তত্ত্ব ও তথ্য উপস্থাপনের মাধ্যমে প্রমাণ করে দিব মানহীনতা নয়, মানসিকতার কারণেই আজ স্বদেশি পণ্য অবহেলিত। মনে করিয়ে দিতে চাই স্বদেশি আন্দোলনের কথা, যার প্রেক্ষাপট ছিল বিদেশি পণ্য বর্জন। তৎকালীন এদেশের মানুষ বিদেশি পণ্যকে বর্জন করে দেশীয় পণ্য ব্যবহার করা শুরু করে, যার প্রেক্ষিতে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ব্যাপক সফলতা অর্জিত হয় এবং এই বাংলার বুকে ব্রিটিশ সাম্রাজ্য প্রকম্পিত হয়। লক্ষ্য করুন, 100 বছর আগেও যদি তখন মানুষ বিদেশি পণ্যকে বর্জন করে দেশীয় পণ্য গ্রহণ করতে পারে, তাহলে 2025-এ আমরা কেন পারছি না মাননীয় সভাপতি? এ কি আমাদের বিদেশি পণ্যের প্রতি অন্ধ ভালোবাসার প্রকাশ নয়? যেখানে স্বয়ং নোবেল বিজয়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস দেশে উৎপাদিত পোশাক পরিধান করে বিশ্বের দরবারে দেশীয় পণ্যকে উপস্থাপন করতে পিছপা হচ্ছেন না, সেখানে আপনি আমি বিদেশি পণ্য ব্যবহার করে ভাবছি মই কি হলুদ। আমি সীমানা ছাড়িয়ে স্বপ্ন ছড়াই আকাশে। আমি গতকাল বসে দেখেছি আমার আগামী বিশ্বের মুখে সীমানা ছাড়িয়ে এগিয়ে যাবই জানি। এমনই হার না মানা দৃঢ়তায় আমরা এগিয়ে যাই নতুন দিনের প্রতিশ্রুতিতে। আর বিশেষের সাথে বলি, হাল ছিল না বাংলাদেশ জিপিএস ইস্পাত দৃঢ়তার প্রতিশ্রুতি। শুনছিলেন বিশ্বমানের একটি ইস্পাত কোম্পানি জিপিএস ইস্পাতের বিজ্ঞাপন। প্রতিপক্ষ এই জিপিএস ইস্পাত কিন্তু বাংলাদেশের একটি পণ্য। আর শুধু জিপিএস ইস্পাত নয়, মার্সেল, রানার, আরএফএল, বেক্সিমকো,
পরিবাহীর পণ্য আজ দেশের সীমানা পেরিয়ে রপ্তানি হচ্ছে বিদেশে। ওয়ালটন বর্তমানে ইউরোপ, উত্তর আমেরিকা, এশিয়া, পশ্চিম আফ্রিকা সহ 40টি দেশে পণ্য রপ্তানি করছে। সূত্র কালের কণ্ঠ। অপরদিকে রপ্তানি উন্নয়ন ব্যুরোর মতে 2022-23 অর্থ বছরে বাংলাদেশ বৈদ্যুতিক ও ইলেকট্রনিক সামগ্রী বিক্রি করে $115.30 মিলিয়ন টাকা আয় করেছে। সাধ্যের মধ্যে বিদেশি পণ্য ক্রয়ের চিন্তা আর ব্যাংকের সাথে কল্পনা করার জন্য একই বিষয়, যেখানে এক্সপোর্ট ইম্পোর্ট সহ ট্যাক্স বাবদ আমাদের গুনতে হয় দ্বিগুণ টাকা। মাননীয় সভাপতি, একটি শিহরিত হওয়ার মতো তথ্য হলো বিদেশি পণ্যের প্রতি এই অন্তর্ভুক্তি কাজে লাগিয়ে ঢাকার কেরানীগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে গড়ে উঠেছে নকল বিদেশি পণ্যের কারখানা। 12 জুন 2018 কালের কণ্ঠে প্রকাশিত হয়, ঢাকার কেরানীগঞ্জে নকল কসমেটিক্স ও পণ্য সামগ্রী তৈরির কারখানার সন্ধান পেয়েছে এরা, যেখানে বিদেশি বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের নকল প্রসাধনী সামগ্রী উৎপাদন করার মনির হোসেন সহ 41 জনকে গ্রেফতার করা হয়। সুতরাং মনির হোসেনের তৈরি এসব পণ্য ব্যবহার করে দেশীয় পণ্যের মান নিয়ে প্রশ্ন করাটা কতটা সমীচীন তা আমার জানা নেই বাপু। অর্থাৎ বিএসটিআই ও আইএসও কর্তৃক অনুমোদিত হওয়ার পরেও আজ আমার দেশের পণ্য মানহীন, আর ইউনাইটেড স্টেটস অফ কেরানীগঞ্জ উৎপাদন হওয়ার পরেও আজকে বিদেশি পণ্যগুলো মানসম্পন্ন। কারণ কি জানেন? এর কারণ একটাই, ওগুলোর গায়ে লেখা ছিল মেড ইন চায়না, যা বেশি দিন যায় না। তাই আসুন আস্তে এসব পণ্য নিবেদন না এবং সঠিক সিদ্ধান্ত নিয়ে সুস্থ মানুষকে গ্রহণ করে আমি দেশের পণ্যগুলো ব্যবহার করি। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ। ধন্যবাদ পক্ষ দলের তার্কিক জহুরাতুল হক প্রিয়াকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপনের জন্য। এখন বিপক্ষ দলের তার্কিক তাকিয়া রহমানকে মাইক্রোফোনে এসে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি। মাইক্রোফোনে তাকিয়া রহমান। বন্ধু আমার রাশিয়া, জাপানি মুন্ডায় আসিয়া, মাগের কিছু দেশীয় পণ্যে সাফাই গাও, চাইনিজ মাইক্রোফোন দিয়া। ধন্যবাদ মাননীয় সভাপতি। পণ্যের মানহীনতা নয়, মানসিকতার কারণে দেশীয় পণ্য আজ অবহেলিত। অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আমি এবং আমার দল প্রস্তাবনাটির বিপক্ষে অবস্থান করছি। মানসিকতা বলতে মানুষের চিন্তা ভাবনা, দৃষ্টিভঙ্গি, বিশ্বাস, মনোভাব এবং মানসিক অবস্থা বোঝায়, যা তার আচার আচরণ, সিদ্ধান্ত এবং কর্মক্ষমতাকে প্রভাব
আমরা তৈরি অ্যালোপ্যাথিক ওষুধ গ্রহণ করছি নির্দ্বিধায়, কিন্তু দেশের তৈরি হোমিওপ্যাথিক ওষুধ গ্রহণ না করে জার্মানির তৈরি হোমিওপ্যাথিক ওষুধ কেন গ্রহণ করছি? প্রশ্ন রইল আমার প্রতিপক্ষ বন্ধুর কাছে। পরিশেষে বলতেই হয়, দেশীয় পণ্য অবহেলার কারণ মানবিকতা নয়, বরং সিন্ডিকেট, অপর্যাপ্ততা, উৎপাদন খরচ বৃদ্ধি এবং মানবীয়তাই দেয়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই। ধন্যবাদ আতিউর রহমানকে। পক্ষ দলের দ্বিতীয় বক্তা আর্নিকা কবি নিধিকে মাইক্রোফোনে এসে তার বক্তব্য গ্রহণ করছে। নদীর ওপার বাহে ছাড়িয়া নিঃশ্বাস, এপারে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসে দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যাহা কিছু সুখ সকলই এপারে। মাননীয় সভাপতি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নদীর এপারের হতাশাগ্রস্ততার প্রতিচ্ছবি যেন আমাদের বর্তমান বাংলাদেশ, যেখানে সারা বিশ্ব চষে বেড়ানোর পরও আমরা নিজেদের উঠোনের ভিড়ে খুঁজতে ব্যর্থ, যেখানে বর্তমান মানসিকতার কারণে আজ আমার দেশীয় পণ্য অবহেলিত। সেখানে সকলকে ধন্যবাদ জানিয়ে প্রতিপক্ষের ঘোড়া নিয়ে ঘাস খাওয়ার প্রস্তাবনা চরম বিরোধিতা করে আমি আমার বক্তব্য শুরু করছি। হ্যাঁ মাননীয় সভাপতি, পণ্যের মানসিকতা নয়, মানসিকতার কারণেই যে দেশীয় পণ্য আজ অবহেলিত, অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে দৃঢ়ভাবে পক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, ধরুন আমার প্রতিপক্ষ দলের কোনো এক বন্ধু একটি সাধারণ মিনারেল ওয়াটারের বোতল কিনতে বাজারে গেলে, সেখানেও কি আপনি এক কফি না কিনলে কিংবা সাকুরার মতো প্রভৃতি বিদেশি কোম্পানির বোতলটাকে আমি হাতে তুলে নেবেন? কেন প্রতিপক্ষ? তাহলে কি আমার দেশের সাধারণ পানিটা আজ মানিনা হচ্ছে? প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে, আশা করি এর উত্তরটি পেয়ে যাব। মাননীয় সভাপতি, আমার বিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন জন্ম থেকেই নাকি আমরা ভালো পণ্যের প্রতি আসক্ত। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ বন্ধুকে বলতে পারবে আমার দেশীয় পণ্য আসলে কোন অংশে কম? দেখুন, কথায় আছে সোনালী আঁশের দেশ বাংলাদেশ। হ্যাঁ মাননীয় সভাপতি, এখানে সোনালী আঁশ বলতে দেশের রপ্তানির দ্বিতীয় অবস্থানে থাকা পাঁচটি বোঝানো হয়েছে। 23 মে 2024 প্রথম আলোর তথ্য মতে তুরস্কের কার্পেট প্রস্তুতে বাংলাদেশের উৎপাদিত পাট এর মূল কাঁচামাল হিসেবে ব্যবহৃত হচ্ছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে বাংলাদেশের রপ্তানি আয় প্রায় 30% আসে এই পাট এবং পাটজাত পণ্য থেকে, যা থেকে আয় হয় প্রায় $512 মিলিয়ন। আর আমার প্রতিপক্ষ বন্ধুরা আলো থাকলে পথই খুঁজে পান না। মাননীয় সভাপতি, ভেবে দেখুন আজ আমাদের মানসিকতা কতটা নিচে নেমে গেছে, যেখানে আমাদের দেশীয় বিকল্প থাকা সত্ত্বেও আমরা ব্যবহার করছি প্লাস্টিক এবং পলিথিনের তৈরি জিনিসপত্র, যা ধীরে ধীরে আমাদের পরিবেশকে বিনষ্ট করে দিচ্ছে। মাননীয় সভাপতি, যেখানে আমাদের মূল সমস্যা আমাদের মানসিকতায়, সেখানে আমরা মানসিকতাকে দায়ী না করে কিভাবে থাকতে পারি? প্রতিপক্ষ, উত্তরটি শোনার জন্য আমি অতি আগ্রহী। শুধু তাই নয় মাননীয় সভাপতি, আমার বিপক্ষ দলের প্রথম বক্তা ওষুধের কথা বলতে গেলে ঠিক এই ক্ষেত্রে আমি বলতে চাই 10 জুলাই 2024 দ্য ডেইলি স্টারের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের উৎপাদিত ওষুধ গেল বছর রপ্তানি হয়েছে মিয়ানমার, চীন, জাপান, ভারত, তুরস্ক সহ প্রভৃতি দেশে, যার অর্থমূল্য প্রায় $188.7 মিলিয়ন। এবং সবচেয়ে হাস্যকর ব্যাপারটি হচ্ছে আমার দেশীয় পণ্য বৈশ্বিক বাজারে এত সমাদৃত হওয়ার পরও আমার বিপক্ষ দলের প্রথম বক্তা তিলকে তাল করার মতোই দেশীয় পণ্যকে বারবার মানহীন প্রমাণ করার বৃথা চেষ্টা করে গেলেন। আর যদি আপনি দেশীয় পণ্যকে ভালোভাবে ব্যবহার করতে নাই জানেন, সেখানেও কি আপনি দেশীয় পণ্যকে মানহীন করবেন প্রতিপক্ষ? কখনোই না, বরং আপনার অসুস্থ মানসিকতার কারণে আজ আপনি কোনো দেশীয় পণ্যকে ব্যবহার না করে এর দিকে বৃথা আনন্দ তুলছেন। মাননীয় সভাপতি, আজ যদি আমার প্রতিপক্ষ বন্ধুরা নাচতে না জানে, উঠোন কিন্তু তাদের জন্য সোজা হয়ে যাবে না, এটি সবসময় বাঁকাই থাকবে। মাননীয় সভাপতি, শুনুন, বিএসটিআই অর্থাৎ বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন নামে এক সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান রয়েছে, যার দায়িত্ব হলো পণ্যের গুণগত মান যাচাই করা। যেখানে খোদ বিএসটিআই পণ্যের গুণগত মান যাচাই করে, সেখানে কিভাবে আপনি দেশীয় পণ্যকে মানহীন বলছেন তা আমার বোধগম্য হচ্ছে না। মাননীয় সভাপতি, এখানে আমি আরো একটি তথ্য যুক্ত করে দিতে চাই। 6 আগস্ট 2024 মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত সাময়িকী নিউ ইয়র্ক টাইমসে দেওয়া সাক্ষাৎকারে ডেভিড ব্রুকস বলেছিলেন বাংলাদেশ এমন একটি দেশ যেখানে অনেক কম মূল্যে মানসম্মত পণ্য পাওয়া যায়। এদেশের তৈরি পণ্যের মান ও গ্রহণযোগ্যতা অনেক ভালো। অর্থাৎ মাননীয় সভাপতি, আমার দেশীয় পণ্য বৈশ্বিক বাজারে এত সমাদৃত হওয়ার পরও আজ এই বিতর্কের মঞ্চে অত্যন্ত হতাশা এবং লজ্জার সাথে বলতেই হচ্ছে, আর স্বাধীনতার 53 বছরে পদার্পণ করার পরও দেশীয় পণ্যের প্রতি আমরা এখন আস্থা আনতে পারিনি। বিদেশি পণ্যের প্রতি যে আমাদের অন্তত মানসিকতা সৃষ্টি হয়েছে তা আমরা এখনো কাটিয়ে উঠতে পারিনি। তাই আমার প্রতিপক্ষ বন্ধুরা অযথা আলুর ফল টক না করে আসুন আমরা দেশীয় পণ্য কিনি, দেশীয় পণ্যকে ভালোভাবে জানি, ঠিক তখনই বুঝতে পারবো দেশীয় পণ্যের মান ঠিকই আছে, আসল সমস্যা ছিল আপনাদের মানসিকতায়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নাজিফা ওয়াসিফা কসিমকে, আর্নিকা কবি নিধিকে।
এখন মাইক্রোফোনে আসছেন বিপক্ষ দলের তার্কিক নাজিফা আসিফা তসিম। নাজিফা আসিফা তসিম। আমার গুরুর গাড়িতে পৌঁছাতে তু সানাই বাজিয়ে আরে যাব তোমার শ্বশুর বাড়ি নিয়ে। বিশ্বায়নের যুগে দাঁড়িয়ে আমার প্রতিপক্ষ বন্ধু যদি ভাঙ্গা চোরা গরুর গাড়ি নিয়ে তার বউকে আনতে চান তাহলে অত্যন্ত দুঃখজনক হলে এটি বাস্তব। তার গরুর গাড়ি চলতেই থাকবে কিন্তু ঘরে আর বউ তোলা হবে না। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে পণ্যের মানহীনতা নয়, মানসিকতার কারণে দেশীয় পণ্য আজ অবহেলিত। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। আমার প্রতিপক্ষের প্রথম ও দ্বিতীয় বক্তা দেশীয় পণ্য ব্যবহার না করার দায় মানসিকতার উপর চাপিয়ে দিলেন। আমি কিছু যুক্তি দিয়ে প্রমাণ করব গুণগত মানসম্মত দেশীয় পণ্য আমরা ব্যবহার করছি। মানসিকতা নয়, মানহীন হওয়ার কারণে শুধুমাত্র কিছু কিছু পণ্য আমরা বর্জন করতে বাধ্য হচ্ছি। মাননীয় সভাপতি, দেশীয় মুরগি, ডিম, মাছ, সবজি খেতে কতই না ভালো লাগে। এগুলো খাওয়ার জন্য আমরা মানসিকভাবেও প্রস্তুত থাকি, কিন্তু বাজারে গেলে আর এদের দেখা পাই না। মসলিন, জামদানির মতো দেশীয় শাড়ি কেনা যায়, শুধু দেশে নয় আন্তর্জাতিকভাবে জিআই পণ্যের স্বীকৃতি পেয়েও আমাদের হাতে নাগালের বাহিরে কেন? কারণ মাননীয় সভাপতি, এগুলোর উৎপাদন খরচ বৃদ্ধি, কাঁচামালের অপর্যাপ্ততা ও দক্ষ শ্রমিকের অভাব। তারপরেও প্রতিপক্ষ বন্ধুরা যখন দেশীয় পণ্যের অবহেলার কারণ হিসেবে মানসিকতাকেই দায়ী করেন, তখন তাদের মানসিকতা নেই আমার মনে প্রশ্ন জাগে। বাংলাদেশের হাড়ি ভাঙ্গা, ল্যাংড়া, হিমসাগরের মতো আমের কথা শুনলে কার না মনে চায় খেতে? এগুলো খাওয়ার জন্য কি মানসিকতার প্রয়োজন হয়? না মাননীয় সভাপতি, এই পণ্যগুলোর স্বাদ, গন্ধ ও গুণগত মানের কারণে প্রথম থেকে আজ পর্যন্ত সকলের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। দেশীয় আঙ্গুরের গ্রহণযোগ্যতা কেন এখনো তৈরি হয়নি? প্রশ্ন রয়ে গেল আমার প্রতিপক্ষের কাছে। মাননীয় সভাপতি, পদ্মার ইলিশ, দক্ষিণবঙ্গের চিংড়ি খাওয়ার জন্য আমরা কোথায় না ছুটছি, এগুলো পাওয়ার জন্য আমরা সর্বদা প্রহর করি, কিন্তু আমরা প্রত্যাশানুরূপ পাই কি? এই না পাওয়ার কারণগুলো না বুঝে আমার প্রতিপক্ষ বন্ধু যখন শুধু মানসিকতাকেই দায়ী করেন, তখন মনে হয় এ যেন উদর পিণ্ডি উদর ঘাড়ে। গাইবান্ধার রসমঞ্জরি, নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই মনে পড়ে যখনই, খেতে চাই তখনই। গ্রহণ করতে মানসিকতার প্রয়োজন হয় না কখনো। পাটজাত দ্রব্য বাঙালির সব গৌরব ও ঐশ্বর্যের প্রতীক। বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে স্বভাবিত পাটের তৈরি বস্তা, শিকা, ব্যাগ। বর্তমানে এই পণ্যগুলোর জায়গা দখল করেছে প্লাস্টিক, যার উৎপাদন খরচ কম, স্থায়িত্ব বেশি, সহজলভ্যতা বেশি। মাননীয় সভাপতি, একটু খেয়াল করলে দেখব যখন আমাদের দেশে সিমেন্ট রড উৎপাদন করা হতো না, তখন আমরা বিদেশ থেকে আমদানি করে আমাদের চাহিদা পূরণ করতাম। কিন্তু বর্তমানে দেশীয় ক্রাউন সিমেন্ট, মেঘনা সিমেন্ট, বিএসআরএল রড উৎপাদিত হওয়ায় এবং গুণগত মানে উন্নত হওয়ায় আমরা এগুলো ব্যবহার করছি এবং বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করছি। কই, এক্ষেত্রে তো মানসিকতার প্রয়োজন হয়নি। মাননীয় সভাপতি, সরকার কর্তৃক খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের কথা বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন। অর্থনৈতিক সমীক্ষা 2023-এর তথ্য মতে আমাদের মোট চাহিদার 10 থেকে 12% চাল, 84% গম, 88% চিনি, 95% ডাল, 90% সয়াবিন তেল, 100% পাম অয়েল, 85% শিশু খাদ্য, 70%-এর বেশি আদা, 25% পেঁয়াজ এবং প্রায় 95% জীবন রক্ষাকারী ওষুধের কাঁচামাল আমদানি করতে হয়। আর আমাদের প্রাণ পোষার শিল্পের কাঁচামালগুলো পুরোটাই আমদানি করতে হয়। এই আমদানি কখনোই মানসিকতার কারণে নয়, বরং আমাদের দেশে উৎপাদিত পণ্য দ্বারা চাহিদা পূরণে ব্যর্থ হওয়া। আমরা এসব দেশীয় পণ্য সম্পূর্ণরূপে ব্যবহার করার পরেও শুধুমাত্র জনসংখ্যার আধিক্য ও আমাদের জমির অপর্যাপ্ততার কারণে এই পণ্যগুলো আবার আমদানিতে বাধ্য হচ্ছে। আমার প্রতিপক্ষ বন্ধুরা কি এখানে মানসিকতার গন্ধই খুঁজে পাচ্ছে? প্রতিপক্ষ, আপনারা দেশীয় পণ্য প্রয়োজন অনুসারে সরবরাহ করতে পারবেন না, মানসম্মত পণ্য উৎপাদন করতে পারবেন না, আর দোষ চাপাবেন মানসিকতার উপর। এ যেন লোভী স্বার্থদেশী রাজনীতিবিদদের চেতনা বিক্রির মতো। ধন্যবাদ মাননীয় সভাপতি। ধন্যবাদ। আইনটা কমিটিকে আর গুরুত্বপূর্ণ বিপক্ষ নাজিফা আসিফা তসলিমকে পক্ষ দলের দলনেতা হাতিম এহসাস গুরুত্বপূর্ণ বক্তব্য বর্তমানে মাইক্রোফোনে আসন করছে। হাতিম এহসাস নবম শ্রেণী।
দুবাই থেকে আনা মামার দেওয়া শার্ট পরে বন্ধু মাহিন খুব গর্ব করে সেদিন বলছিল, জানিস মামা এই শার্টটি আমার জন্য দুবাই থেকে এনেছে। বন্ধু বাঁধন আগ্রহ করে শার্টটি দেখলো এবং কলারের কাছে এসে বলল, দোস্ত এ তো মেড ইন বাংলাদেশ। তখন আলালের ঘরে দুলাল বন্ধু মাহিনের মুখটা দেখবার মতন ছিল। সারা বিশ্ব যখন মেড ইন বাংলাদেশের জয়গানে মুখরিত, সেখানে ঘরের সত্য বিভীষণ কিছু বাঙালি তার রুগ্ন মানসিকতার কারণে দেশীয় পণ্যকে মানহীনতার মিথ্যা চাদরে আচ্ছাদিত করছে। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে মানহীনতা নয়, মানসিকতার কারণে দেশীয় পণ্য আজ অবহেলিত। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে এই বিষয়টির পক্ষে আমারও আমার দলের সুদৃঢ় অবস্থান। ইতিমধ্যে আমার দলের প্রথম এবং দ্বিতীয় বক্তা আজকের বিষয়টির যথাযথ সংজ্ঞায়ন, ব্যাখ্যা, বিশ্লেষণ ও যুক্তি উপস্থাপন করে আমাদের দলীয় অবস্থানকে সুস্পষ্টভাবে উপস্থাপন করে গেছে। কিন্তু আমার প্রতিপক্ষ বন্ধুরা যখন জেগে জেগে ঘুমানোর ভান করছেন, তখন তাদের এই ঘুম ভাঙানো যথেষ্ট কঠিন। আমার দলের দ্বিতীয় বক্তা ইতিমধ্যে বলে গেছে বিএসটিআর কথা। প্রতিপক্ষ লক্ষ্য করুন, বাংলাদেশে কোনো পণ্য বা সেবার মান নির্ধারণ করে থাকে বিএসটিআই। এই প্রতিষ্ঠানটির কাজ হলো পণ্য সামগ্রীর মান প্রণয়ন, প্রণীত মানের ভিত্তিতে পণ্যগুলো পরীক্ষার পর সনদ দেওয়া। মান সংশ্লিষ্ট আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার ফোকাল পয়েন্ট হিসেবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে সংস্থাটি। আইএসও পুরো বিশ্বের প্রেক্ষাপট বিবেচনায় একটি মান নির্ধারণ করে এবং বিএসটিআই সেই মান অনুসরণ করে। বিশাল এই কর্মযুদ্ধের পরে আমাদের দেশীয় পণ্যটি হয়ে ওঠে মানসম্পন্ন। এরপর আমার প্রতিপক্ষ বন্ধুরা দেশীয় পণ্যকে মানহীন বলবেন। মাননীয় সভাপতি একটি জরিপ লক্ষ্য করি, বিগত অর্থ বছরে বিশ্বের 203টি দেশে 751টি পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। তাতে 55.5 বিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে, যেখানে চামড়া ও চামড়াজাত দ্রব্য থেকে 1.2 বিলিয়ন, পাট ও পাটজাত দ্রব্য থেকে 912 মিলিয়ন, হোম টেক্সটাইলস থেকে 1.1 বিলিয়ন মার্কিন ডলার আয় করেছে বাংলাদেশ। তথ্যসূত্র দ্য ডেইলি স্টার। মানসম্মত বলে বিদেশের মাটিতে এইসব পণ্যের এত কদর, কিন্তু তারপরও আমার প্রতিপক্ষ কেন বারবার দেশি পণ্যকে মানহীন বলে অবজ্ঞা করছেন তা আমার বোধগম্য নয়। 14 নভেম্বর 2024 রাজধানীর কারওয়ান বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আয়োজিত এক সেমিনারে বলা হয়, দেশের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভেজাল, মানহীন, নকল, অনুমোদনহীন, মেয়াদ উত্তীর্ণ বিদেশি প্রসাধনী সামগ্রী। বাংলাদেশ যেন বিদেশি এসব পণ্যের ডাম্পিং স্টেশন। আজ যখন আমরা বিদেশি পণ্য থেকে ঝুঁকে পড়ছি মান বিবেচনা না করেই, তখনই ঘটছে এমন ঘটনা। ক্রেতার উচ্চাবিলাসী মানসিকতাই কি এক্ষেত্রে দায়ী নয়? প্রশ্ন রেখে গেলাম। বিদেশি পণ্যের প্রতি অন্ধ উন্মাদনার জন্যই চাঁপাইনবাবগঞ্জের সেতু আর গাইবান্ধার নূরজাহান জীবন দিয়েছে। সত্যি সেলুকাস বিচিত্র এই দেশ। এই সেতু আর নূরজাহানকে মানসম্পন্ন বলে ইন্ডিয়ান পোশাকের প্রতি লালায়িত হয়ে জীবন বিসর্জন দিয়েছে, তাকে মিথ্যা আভিজাত্য, অসুস্থ প্রতিযোগিতায় চাকচিক্যময় মানহীন পোশাকের প্রতি আকৃষ্ট হয়েছে। মধ্যবিত্ত পরিবারের সন্তান হয়, স্যামসাং S24 কিংবা আইফোন কেনার স্বপ্ন যখন স্বপ্নই থেকে যায়, তখন চীন কিংবা কোরিয়ায় তৈরি হওয়া তারিখ লোনগুলো বুক খুলে বলে ওঠে, অসম্ভবকে সম্ভব করাই তো আমাদের কাজ। ব্যাস, মাত্র 5 থেকে 7,000 টাকা খরচ করে আপনি পেয়ে গেলেন আপনার স্বপ্নের ফোনটি। আবার ওই একই দামের অল্টন স্মার্টফোনগুলো অনাদরে অবহেলায় পড়ে রইল দেশীয় ব্র্যান্ডের শোরুমগুলোতে, যা কিনা ক্লোনগুলো চাইতে 1000 গুণের ভালো। আমার প্রতিপক্ষ দেশীয় পণ্যকে মানহীন বলে চাইনিজ ক্লোন ব্যবহার করে বলছেন তা নাকি মানের দায়, কিন্তু এ তো তার রুগ্ন মানসিকতারই দায়। প্রতিপক্ষ হায় 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 হায়, ঘরের চালা দেখে আলাল কপালও চাপড়ায়। আলালের ভাই দুলাল বলে, হিসাব আমার পাকা, মাথার উপর গরু মার্কা মানে ঝকঝকা। মাননীয় সভাপতি শুনছিলেন আবুল খায়ের স্টিলের গরু মার্কা ভিউটিন একটি বিজ্ঞাপনের অংশ। আজ বলতে অত্যন্ত গর্ব হয় যে আজ ভিউটিনের বাজারে আমার দেশীয় পণ্যের রাজত্ব। আবুল খায়ের স্টিল, পিএইচপি কিংবা আনোয়ার সিমেন্ট শিটের মতো শিল্প প্রতিষ্ঠানগুলো বছরের পর বছর যোগান দিয়ে যাচ্ছে আমার দেশেই তৈরি উন্নত মানসম্পন্ন ভিউটিন। কিন্তু আমার প্রতিপক্ষ যখন বারবার করছেন দেশীয় পণ্য মানহীন এবং সেই কারণে আজ অবহেলিত, তখন বলতেই হয় তারা নিতান্তই বোকার স্বর্গে বাস করছেন। তাই আসুন বাঙালির এই চিরায়ত মানসিকতা থেকে বেরিয়ে দেশীয় পণ্যের সাথে এগিয়ে যাই দুর্নিবার গতিতে এবং কিনি স্বদেশী পণ্য একবার নয়, প্রজন্ম থেকে প্রজন্ম। ধন্যবাদ। ধন্যবাদ জনতা হাতিন এলসাস। এখন বিপক্ষ দলের দলনেতা নাফিসা হাসান তুলিকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বলছেন। মাইক্রোফোনে নাফিসা হাসান তুল। ছোটবেলা প্রায়ই মায়ের কাছে একটা গল্প শোনা হতো। একজন উকিল মানিক নামের নির্দোষ এক ব্যক্তিকে খুনের দায়ে দোষী সাব্যস্ত করার জন্য তার সাক্ষীকে শিখিয়ে দিল, বিচারক তোমাকে যাই প্রশ্ন করুক না কেন তুমি তার উত্তরে বলবে মানিক। তো বিচারক সাক্ষীকে প্রশ্ন করলো, তোমার নাম কি? মানিক। তুমি কি খুন করতে দেখেছো? মানিক। কোথায় খুন হয়েছে? মানিক। ঠিক তখনই পাশে থাকা উকিল বলে উঠল, হুজুর আপনি তো দেখতেই পাচ্ছেন মানিকের দ্বারা খুন হতে দেখে আমার সাক্ষী এতটাই আতঙ্কিত যে তার মুখে মানিক ছাড়া
আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, বর্তমান যুগ বিশ্বায়নের যুগ, প্রতিযোগিতার যুগ, গতিময়তার যুগ। আর এই প্রতিযোগিতাময় বিশ্বে টিকে থাকতে হলে যে কোনো পণ্যই হোক না কেন তাকে গুণগত মানসম্পন্ন, টেকসই এবং সহজলভ্য হতে হবে। প্রতিপক্ষ বন্ধু, আপনার আমার মানসিকতা নয় বরং এর বৈশিষ্ট্যগুলোই কোনো পণ্যের প্রতি আমাদের আগ্রহ সৃষ্টি করিয়ে দেয়। মাননীয় সভাপতি, কেউ যদি চাকচিক্য বা আগ্রহের বশে কোনো পণ্যের সাময়িক ব্যবহার শুরু করেও থাকে, সেক্ষেত্রেও পণ্যের গুণগত মান যদি উন্নত না থাকে সেই আগ্রহ কিন্তু নিমিষেই উধাও হয়ে যাবে। প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন, আমরা চিনি, পাটজাত দ্রব্য ইত্যাদি দেশীয় পণ্যগুলো ব্যবহার করছি না মানসিকতার কারণে। কিন্তু খুব ভালো করে লক্ষ্য করলেই দেখা যাবে দেশের অধিকাংশ মানুষই এই পণ্যগুলো ব্যবহার করে, যার কারণে বিদেশ থেকে এই পণ্যগুলো আমাদের আমদানি করতে হয়। আর এই আমদানির কারণ মানসিকতা নয় বরং পণ্যের অপর্যাপ্ততা, চাহিদা পূরণের ব্যর্থতা এবং উৎপাদনের অভাব। মাননীয় সভাপতি, পণ্য আমদানি রপ্তানি অধিদপ্তর কর্তৃক এক জরিপে দেখা গেছে দেশে তৈরি উন্নত জাহাজ, পোশাক শিল্প, ইস্পাত শিল্প স্থাপনের সাথে সাথে দেশের মানুষের মাঝে পণ্যগুলো ব্যবহারের মানসিকতা তৈরি হয়েছে। অন্যদিকে মোট আমদানি পণ্যের 90% পণ্যই হলো খাদ্য এবং ভোগ্যপণ্য, যেগুলো আমাদের দেশে উৎপাদন করা হলেও সকলের চাহিদা পূরণে অক্ষম। বাকি যে 10% বিলাসী পণ্য বিদেশ থেকে আমদানি করা হয়, সেগুলোর গুণগত মান আমাদের দেশীয় পণ্যের গুণগত মানের চেয়ে অনেক বেশি উন্নত। এক্ষেত্রে আমার প্রতিপক্ষ বন্ধুদের মানসিকতার দোহাই দিয়ে দেশীয় পণ্য অবহেলাটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। মাননীয় সভাপতি, দেশের পণ্যের মান উন্নয়নে বিভিন্ন ধরনের গবেষণা কেন্দ্র কাজ করে যাচ্ছে, যেমন বাংলাদেশ ধান গবেষণা কেন্দ্র, বাংলাদেশ পাট গবেষণা কেন্দ্র, বাংলাদেশ আম গবেষণা কেন্দ্র ইত্যাদি। কিন্তু বিশ্বাস করুন প্রতিপক্ষ, আজ পর্যন্ত মানসিকতার উন্নয়ন কেন্দ্র আমি কোথাও খুঁজে পাইনি। এর কারণ কোনো পণ্যের গুণগত মান যদি উন্নত হয়, সেই পণ্য ক্রয়ের মানসিকতা আপনার মাঝে আপনা আপনি চলে আসবে। মাননীয় সভাপতি, দিনাজপুরের কয়লা, সিলেটের গ্যাস দেশের সকল মানুষ প্রত্যক্ষভাবে ব্যবহার করে, এরপরেও বিদেশ থেকে এগুলো আমাদের আমদানি করতে হয়। প্রতিপক্ষ লক্ষ্য করুন, আমরা কিন্তু দেশীয় কয়লাটা ফেলে দিয়ে বিদেশিগুলো আমদানি করছি না, বরং যেটুকু ঘাটতি রয়েছে তা পূরণের জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আমদানি করছি। তাই অবশেষে আপনাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, দেশীয় মানহীন পণ্যের সাফাই না দিয়ে, মানসিকতার দোহাই না দিয়ে পণ্যের মান উন্নয়ন, সরবরাহ ব্যবস্থা, স্থায়িত্ব এবং উৎপাদন বৃদ্ধির দিকে নজর দিন। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিপক্ষ দলের দারোগা নাফিসা হাসান টুরিকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য। এর মধ্য দিয়ে আমাদের নির্ধারিত যে সময় ছিল 4 মিনিট, এটি শেষ হয়ে গেল। এখন যুক্তি খণ্ডনের জন্য আমি পক্ষ দলের খাতিন ইউসাস দলনেতাকে মাইক্রোফোনে এসে তার যুক্তি উপস্থাপন করার জন্য, খণ্ডনের জন্য আহ্বান করছি। মাইক্রোফোনে খাতিন ইউসান দলনেতা। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে এই বিতর্কের মহান মঞ্চে পুনরায় যুক্তি খণ্ডন পর্বে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমার প্রতিপক্ষ বন্ধুরা ইনিয়ে বিনিয়ে যাই বলুন না কেন, তারা দেশি পণ্যকে মানসম্মতই সাব্যস্ত করে গেলেন। তারা একটিও মানহীন দেশি পণ্য দেখিয়ে যেতে পারলেন না। মাননীয় সভাপতি, আমার দলের 3 জন বক্তাই বলে গেলেন বিএসটিআইয়ের কথা। মাননীয় সভাপতি, আমরা এটির প্রতি কেন গুরুত্ব আরোপ করছি? কারণ বিএসটিআই যখন খোদ আমাদের এই দেশি পণ্যগুলোকে মানসম্মত বলছে, তখন কেন আমার প্রতিপক্ষ বন্ধুরা দেশি পণ্যকে মানহীন বলার চেষ্টা করছেন? তাহলে আপনারা কি বিএসটিআইয়ের চেয়েও ভালো কোনো প্রতিষ্ঠান দেখে দিতে পারবেন? মাননীয় সভাপতি, আধুনিক ঘিরালার মতো আরেকটি অবাক করা তথ্য বলতে চাই। আমাদের দেশীয় অ্যাপেক্স তার বাইরে বাটা কিংবা লোটো জোগাচ্ছে ঠিক কোন অংশে কম প্রতিপক্ষ আমাদের দেশীয় যমুনা কিংবা ভীষণের ইলেকট্রনিক সামগ্রীর বাইরে এলজি কিংবা সিঙ্গারের সাথে টক্কর দিয়েই আজ বিশ্ববাজারে টিকে আছে। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বলে গেলেন সিলেটের গ্যাস, দিনাজপুরের কয়লা এবং আমাদের জামদানির সাথে নাকি পুরো বিশ্বমহলে পরিচিত। হ্যাঁ প্রতিপক্ষ বন্ধুরা, আমরা তো সেটাই বলছি। আজ আমাদের এসব পণ্য মানসম্মত এবং সে কারণে আজ এগুলো বিশ্বমহলে স্থান পাচ্ছে। আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন আমাদের দেশীয় পণ্য নাকি বিদেশে রপ্তানি হচ্ছে না। প্রতিপক্ষ, আমার দলের সকল বক্তায় আমরা দেশীয় বিভিন্ন পণ্য কী পরিমাণে কোথায় রপ্তানি হচ্ছে তা দেখিয়ে দিলাম। আপনারা যদি বিতর্কের এই মঞ্চে উপস্থিত থেকে ঘুমানোর ভান করেন, তবে আপনাদের এই ঘুম ভাঙানো আমার পক্ষে সম্ভব নয়।
এই নিয়েছে ওই নিল, যার কান নিয়েছে ছিলে, কানের পিছে ঘুরছি মনে আমরা সবাই মিলে। আমার প্রতিপক্ষ বলতে মানসিকতা যখন এমনই, তারা যাচাই না করে আমাদের দেশে কোনোকে মানহীন বলবেন, তখন আমার আর কিছু বলারই থাকে না। তাই প্রতিপক্ষ আসলে তর্কের খাতিরে তর্ক না করে বাটাকে জানাই টাটা, এবং আমার মেনে নেই মানহীনতা নয়, কারণ মানসিকতার কারণে দেশীয় কোনো অবহেলিত। ধন্যবাদ। পক্ষ দলের তার্কিক হাতিম ইরোসাস দলনেতাকে। এখন বিপক্ষ দলের দলনেতা নাফিসা হাসান তুর্কি মাইক্রোফোন এসে যুক্তি খণ্ডনের জন্য আহ্বান করা হচ্ছে। মান নয়, মানসিকতাই যদি হতো পণ্য ব্যবহারের মাপকাঠি, তাহলে ট্রাক নয়, দেশীয় ঠেলাগাড়ির ব্যবসা হতো ফাটাফাটি। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেলেন আমরা সকল দেশীয় পণ্য অবহেলা করছি মানসিকতার পেছনে। কিন্তু প্রতিপক্ষ, আপনাদের মনোযোগ মনে হয় আমাদের বক্তব্যেই নেই। আমরা কিন্তু সকল পণ্যকে মানহীন বলছি না। প্রতিপক্ষ, আমার দ্বিতীয় বক্তা কিছু কিছু পণ্য যেমন সিমেন্ট, রড, এমনকি আপনাদের বলা বিএসটিআই পণ্যের কথা উল্লেখ করে গেছেন। শুধু যেসব পণ্যের মান খারাপ, আমরা শুধুমাত্র সেগুলোর কথাই বলেছি। মাননীয় সভাপতি, আমার প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা আরও বলে গেলেন পাটজাত পণ্যের কথা। তারা কি জানেন না আজও সকলের বাড়িতে বাড়িতে পাটজাত পণ্যের অভাব নেই, কিন্তু সেগুলোর উচ্চ মূল্যের কারণে পাটজাত পণ্য আজ হুমকির মুখে। মাননীয় সভাপতি, দেশীয় পণ্য অবহেলিত হওয়ার পেছনে মানসিকতাকে দায়ী করা হাস্যকর ছাড়া আর কিছুই না। কারণ একটি পণ্যের বাজারে টিকে থাকার প্রধান শর্তই হলো সেই পণ্যের গুণগত মান। একজন ক্রেতা সবসময় চাইবে তার কষ্টার্জিত অর্থের সর্বোচ্চ ব্যবহার করতে, আর তাই তারা সর্বদা সেই পণ্য কিনতেই আগ্রহী থাকবে যে পণ্যগুলো চাহিদা পূরণের সক্ষম, গুণগত মানে উন্নত, দীর্ঘস্থায়ী এবং সহজলভ্য। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নাফিসা হাসান তুর্কি তার যুক্তি খণ্ডনের জন্য। আজকের বিতর্কের বিষয় ছিল পণ্যের মানহীনতা নয়, মানসিকতার কারণে দেশীয় পণ্য আজ অবহেলিত। এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ এবং যুগোপযোগী টপিক। আমরা আসলে যে টপিকটি বা বিষয়টি নির্ধারণ করেছি, এটি আমাদের অর্থাৎ আমাদের দেশপ্রেমের পরিচয় মেলে এখানে। আসলে আমাদের দেশীয় পণ্যের ব্যবহার, আমরা বিদেশি পণ্য ব্যবহার করব কি না, আমাদের আসলে কী ধরনের পণ্য দেশে উৎপাদিত হয়, আবার পণ্যের মানটা কীরকম, কিংবা আমাদের রুচি অভ্যাসটা কীরকম, এর উপরে ডিপেন্ড করে আমাদের আসলে দেশপ্রেমের পরিচয় মেলে। আসলে আমরা আমাদের দেশপ্রেমের পরিচয় দেব এই টপিকটার উপর নির্ভর করে। পণ্যের মানহীনতা, প্রথমে আমরা আসি যে আসলে পণ্যটা কী। পণ্য বলতে সাধারণত মানুষের চাহিদা মেটানোর জন্য যে দৃশ্যমান এবং অদৃশ্যমান বস্তু, একেই আমরা পণ্য বলে থাকি। পণ্য এটি একটি বিশাল টার্ম। আমরা আসলে আমাদের অভাবকে মেটানোর জন্য যে বস্তুই ব্যবহার করি সেটাই কিন্তু পণ্য। এই পণ্য বিভিন্ন ধরনের হতে পারে। এটি ভোগ্যপণ্য হতে পারে, অর্থাৎ কনজিউমার গুডস হতে পারে, এটি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট হতে পারে। তো আমাদের পণ্য ব্যবহারের ক্ষেত্রে পণ্যের মান কীরকম, আমাদের পক্ষ এবং বিপক্ষ দল যেমন বলছে যে পণ্যের মানহীনতা নয়, মানসিকতাকে দায়ী করছে, আবার বিপক্ষ দল পণ্যের মানের কথা বলছে। তো এখানে মানুষের সময়ের পরিবর্তনে, রুচি অভ্যাসের পরিবর্তনে পণ্যের ব্যবহারের উপযোগিতা কমে যায়। এই উপযোগিতা অনেকটা মানসিকতার উপর নির্ভর করে। এখানে পণ্য ব্যবহারের ক্ষেত্রে ইনকাম লেভেল নির্ভর করে, পণ্য ব্যবহারের ক্ষেত্রে বয়স নির্ভর করে, পণ্য ব্যবহারের ক্ষেত্রে পণ্যের যে মান, পণ্যের মান বলতে আসলে আমরা কী বুঝি, যেমন পণ্যের রং, আকার, আকৃতি, ডিজাইন, নকশা, দর, এর যে সমষ্টি, এর সমন্বিত রূপটাই হচ্ছে পণ্যের মান। অনেক সময় আমরা দেখি যে অনেক পণ্য পছন্দ হয়, বাট আমরা কিনতে পারি না, আমাদের ক্রয় ক্ষমতা থাকে না। এটি কিন্তু পণ্যের মানের কারণে আমাদেরকে আকৃষ্ট করে।
কিন্তু আমাদের ক্রয় ক্ষমতার কারণে আমরা সেটা কিনতে পারি না। অতএব পণ্যের মানহীনতা, আমাদের দেশীয় পণ্য, এখানে পণ্যের উৎপাদন খরচ নির্ভর করে যে আসলে একটি পণ্য কতটুকু মানসম্মত হবে, আমরা কোন লেভেলের কনজিউমারের জন্য পণ্য উৎপাদন করছি, এগুলোর উপরে নির্ভর করে। তবে দেশীয় পণ্যকে উৎসাহিত করার জন্য আমাদের যে মানেরই হোক না কেন আমরা দেশীয় পণ্য ব্যবহার করব, দেশীয় পণ্যকে ব্যবহার করে দেশীয় উদ্যোক্তাকে উৎসাহিত করব। এর মধ্য দিয়ে যেমন আমাদের বৈদেশিক মুদ্রার উপরে চাপ কমবে, তদ্রূপ আমাদের দেশপ্রেম ফুটিয়ে উঠবে। আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমাদের দেশ মায়ের মতো। এই দেশের যেমন আছে বেকারত্ব, আমাদের যে নতুন নতুন উদ্যোক্তা শ্রেণীর সৃষ্টি হচ্ছে, তাদেরকে উৎসাহিত করার জন্য আমাদের পণ্য সেটা টেকসই হোক অথবা টেকসই না হোক, অথবা আকৃষ্ট করার মতো হোক কিংবা না হোক, দেশকে ভালোবাসলে দেশের উদ্যোক্তা শ্রেণীকে উৎসাহিত করার জন্য, দেশকে যদি আমরা মাথাপিছু আয় বৃদ্ধি করতে চাই, বেকারত্ব দূর করতে চাই, তাহলে অবশ্যই দেশীয় পণ্যকে ব্যবহারের জন্য উৎসাহিত করতে হবে। জানি না পক্ষ এবং বিপক্ষ দলের মধ্যে কে কতটুকু উপস্থাপন করতে পারছে, কারণ আমি পিছনে কিছুই শুনতে পাই না, কিন্তু শব্দটা আসে আমার কানে। অথবা আমাদের তাদের যে বলার ধরন এবং তাদের যে ফেসিয়াল এক্সপ্রেশন, এটা দেখে আমি উপলব্ধি করতে পারছি যে প্রত্যেকটা দল তার নিজস্ব অবস্থান থেকে অত্যন্ত জোরালো বক্তব্য উপস্থাপন করছে বলে আমি বিশ্বাস করি। আমি ফল ঘোষণার আগে এই পক্ষ এবং বিপক্ষ দলের পিছন সরাসরি যারা কাজ করছে, আমাদের দলকে যারা এই বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণের জন্য উৎসাহিত করেছে, এই বিষয়কে যারা জোরালোভাবে ব্যাখ্যা করার জন্য প্রিপারেশন করতে সহায়তা করেছে, এখন আমি পক্ষ এবং বিপক্ষ দলের যারা মেন্টর ছিল সেই মেন্টরদেরকে, আমার প্রিয় সহকর্মী পক্ষ দলের মেন্টর্স জনাব মুস্তফা আনোয়ার, জনাব সিয়াম ইবনে শরীফ, এবং বিপক্ষ দলের মেন্টর্স জনাব আবু জাহিদ প্রামাণিক, জনাব জুবাইর তুষার, তাদেরকে মঞ্চে এসে তার নিজ নিজ দলের পিছনে অবস্থান করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আজকের বিতর্কের বিষয় পণ্যের মানহীনতা নয়, মানসিকতার কারণে দেশীয় পণ্য আজ অবহেলিত। এই প্রতিযোগিতার যে ফল, এটি আমাদের যে 2 দিনের যে বিতর্ক ছিল সেগুলোর মতো নয়। আজকের ফল একটু ব্যতিক্রমধর্মী, মনে হচ্ছে যে কেউ পরাজয় মানিয়ে নেওয়ার মতো নয়, এমন একটি ফল আসছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এখানে পক্ষ দল পেয়েছে 246 নম্বর এবং বিপক্ষ দল 246 নম্বর, অর্থাৎ উভয়ের প্রাপ্ত নম্বর সমান, উভয়ের প্রাপ্ত নম্বর সমান। এটি একটি ব্যতিক্রমী ঘটনা। শ্রেষ্ঠ বক্তা পক্ষ দলের আর্নিকা কবির নিধি, শ্রেষ্ঠ বক্তা আর্নিকা কবির নিধি। আমি উভয় দলের মেন্টর্স এবং তার্কিকদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা অত্যন্ত সুন্দর এবং আকর্ষণীয় একটি ইভেন্ট আমাদেরকে উপহার দিয়েছেন। এজন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বিতর্কের এই ইভেন্ট সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।